কনকনে শীত আর ঘন কুয়াশার চাদর মুড়িয়ে যখন সূর্যি মামা উকি দিচ্ছে, তখন আমরা ছুটে চলেছি দর্শক আপনাদের উদ্দেশ্যে উদ্যোক্তার খোঁজে। দর্শক, বরাবরের মতো আমরা চেষ্টা করেছি আজকেও নতুন একজন বা তরুণ বা সফল উদ্যোক্তাকে আপনাদের সামনে তুলে ধরার। আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে। আপনাদের সেই চিরচেনা মুখ, পরিচিত মুখ রফিকুল ভাইয়ের সেই সমন্বিত মিশ্র ফল বাগানে। দর্শক, উনি যেমনটি পরিচিতি লাভ করেছেন ম্যান্ডারিন এবং দার্জিলিং কমলা দিয়ে, তার পাশাপাশি উনি কিন্তু বলসুন্দরী কুলের একটা বিশাল আবাদ শুরু করেছেন। তো আজকে আমরা এসেছি তার এই বলসুন্দরী কুলের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার এবং জানানোর চেষ্টা করব বলসুন্দরী কুলের চাষ সম্পর্কে। কিভাবে চাষ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, চারা কিভাবে রোপণ করবেন, সেসব বিষয়ে বিস্তারিত। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি আমি সোহান। তো চলুন ওনার সাথে কথা বলে বিস্তারিত জানা যাক। আসুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আসলে আমরাও ভালো আছি। আর আপনার যেহেতু পূর্বের এপিসোডে আমরা দার্জিলিং কমলাটা দেখিয়েছিলাম এবং সেই ব্যাপারে অভিভূত হয়ে আমরা আপনার এই যে বলসুন্দরী কুল বাগানটা আসলে দেখতে আসলাম এবং এর উপর একটা প্রতিবেদন তৈরি করতে আসলাম। তো ভাইজান, এই যে আপনার এই বলসুন্দরী যে বাগানটা, কুল বাগানটা, তো এইটা হচ্ছে কতটুকু জায়গার উপরে? এইটা হচ্ছে 2 একর, আর এই জমিটার পরিমাণ হচ্ছে 5 একর মতো। এইটা এক দাগে একবার ওই যে বাগান সম্পূর্ণ এই একই দাগে জমি। আচ্ছা আচ্ছা। আসলে তো আমি বলেছি যে আমি বাগান করতে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই যে দার্জিলিং কমলা করছিলাম এর আগে, সেগুলো আছে। আবার এই দেখেন, এই যে দার্জিলিং কমলা, মালটা মিশ্র বাগান, এটা কিন্তু আমার মেন বাগান। হ্যাঁ হ্যাঁ। আর এই বাগানের সাথী ফসল হিসাবে কিন্তু এই হচ্ছে বলসুন্দরী কুলটা লাগাইছি। তার মানে দর্শক, আপনাদেরকে একটা ব্যাপার দেখাই। উনি কিন্তু যেমনটি বলছিলেন যে উনি কিন্তু বাগান করতে ভালোবাসেন। তো সেক্ষেত্রে ওনার কিন্তু টার্গেট এখানে রয়েছেন যে এটা কি ভাই, দার্জিলিং কমলা। তো উনি মূলত ওনার টার্গেটটা রেখেছেন হচ্ছে দার্জিলিং কমলার উপরে। আর এই যে আপনার যে বলসুন্দরী কুল দেখছেন অনেক বড় বড়, হ্যাঁ, এটা হচ্ছে মিশ্র ফল হিসেবে, আর এটা হচ্ছে সাথী ফল হিসেবে উনি রাখছেন। হয়তো ভবিষ্যতে প্ল্যান আছে যে ওইটা হয়ে গেলে তখন এইটা রাখবেন না, শুরু হয়ে যাবে। এটা হচ্ছে যেহেতু আমাদের দেশে কুল তো আসলে অহরহ রয়েছে, সবাই চাষ করে। এই জাতটা ভালো, এটা এই যে দেখছেন, এটা অনেক বড় হবে, কিন্তু লাল টকটকে হয়ে যাবে। নাম বলসুন্দরী, আসলে সুন্দর দেখায়। আচ্ছা, এটা আসলে অনেক বড়। দর্শক, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক বড়, যে অনেক বড়। আপনার এখন 50%, আরো এত বড় হবে। আচ্ছা ভাইজান, এই বাগানটার আসলে মানে এই যে গাছটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছের বয়স শুনলে তো আপনি তাজ্জব হয়ে যাবেন। হ্যাঁ, আমি সেই ব্যাপারটাই বলছি। শুধুমাত্র বয়স 7 মাস, মাত্র 7 মাস, মাত্র 7 মাস এই অবস্থা। আচ্ছা, তাহলে এইটা যদি আপনি 2 বছর রাখেন তাহলে কি অবস্থা হবে? 2 বছর রাখলে প্রতি গাছে, এই গাছে মনে করেন এখন যদি 1 ক্রেট হয় তাহলে 25 থেকে 30 কেজি ফল হবে। আর যদি 2 বছর, আগামী বছর এই গাছ থেকে আপনি 80 কেজি ফল পাবেন। তাই একবারে কম যদি। আচ্ছা, তার মানে 70 থেকে 80 কেজি ফল পাওয়া এই গাছ থেকে নেওয়া ইনশাআল্লাহ সম্ভব। আচ্ছা, এই যে তার মানে আপনি যে 7 মাসে এখন যে প্রথম যে হারভেস্টিংটা, আপনার লক্ষ্যমাত্রা কতটুকু আছে একটা গাছ থেকে? একটা গাছ থেকে এভারেজ আমি 30 কেজি পাবো। 30 কেজি। আচ্ছা, এই কেজি প্রতি দাম কেমন? গত বছর বিক্রি হয়েছিল আপনার 70 টাকা, 80 টাকা, 60 টাকা, লাস্টে 50 টাকা হয়েছে। সেভাবে এখন এই বছর দেখা যায়। আচ্ছা, এটা কি কালারের উপরে দাম নির্ভর করে নাকি জাতের উপরে? এটা জাতের উপরে দাম নির্ভর করে। এটা আসলেও মানে সুস্বাদু কালার, মানে আর যখন কালারটা এসে যায় তখন তো আসলে ব্যাপারটা হ্যাঁ, আপনি মানে কি ক্যামেরা দেখলে আর বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে আসলেই কি এক কথাই বলি, ভালো মানের জাত এটা। আচ্ছা, আমাদের দেশে। আচ্ছা ভাইজান, তো এখন যে ব্যাপারটা বলতে চাইছিলাম যে আমরা বরাবর দেখে এসেছি আপনার হচ্ছে সাইট্রিক জাতীয় ফল আপনি চাষ করছেন, সেটা হচ্ছে ম্যান্ডারিন হোক বা কমলা হোক বা মালটা হোক, সেটা তো এটা তো আসলে এর পরিচর্যার ব্যাপারটা কেমন? এর পরিচর্যার বিষয় একবার
সাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একবারে সব থেকে নরমাল ঔষধ দিয়ে কিন্তু এই যে আমরা বলসুন্দরী মানে কুল চাষটা করতে পারি। সাধারণত নরমাল ছত্রাকনাশক একবারে নরমাল। আচ্ছা, যদি একটু উল্লেখ করতেন যে আসলে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন, যারা বাগান করছেন, তাদের জন্য সুবিধা হতো, যদি দুই একটা উল্লেখ করতেন। একবারে সিম্পলি দিই আমি। অটোর একটা ইয়ে আছে, গেইন বলে ওষুধ আছে, এটা দিই। আছে আপনার ইয়ের ঔষধ আছে একটা যে বায়ারের, এগুলো এই যে নরমালি মাত্রাটা কম দিই। যদি ওরা 2 গ্রাম লেখে, আমি 1.5 গ্রাম। আচ্ছা, এটা স্প্রের কথা বলছেন? আচ্ছা, এই স্প্রেটা কেমন? এটা হচ্ছে এই যে স্প্রেটা হচ্ছে বেশি দেওয়া লাগে না, খুব সীমিত আকারে, মনে করেন 10-15 দিন পর এই যে স্প্রে, এখন আর দেওয়া লাগবে না। আচ্ছা, মানে এটা 10-15 দিন পর পর এই স্প্রেটা কেন দিতে হয় ভাই? এটাই হচ্ছে দেওয়া লাগে একই কারণে, সেটা হচ্ছে এই একদম মিষ্টি জাতীয় ফল। আচ্ছা আচ্ছা, এটা সেই ক্ষেত্রে পোকামাকড়ের একটু আক্রমণটা বেশি হয়। আচ্ছা, এখন তো মনে করেন হারভেস্ট করার সময় চলে আসছে, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, স্প্রে কোনো কিছু দেওয়ার দরকার এখন আর প্রয়োজন পড়বে না, তাই না? এখন শুধুমাত্র হারভেস্টিং চলবে আর একটু রক্ষণাবেক্ষণ চলবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে 7 মাস আগেই এই গাছটা লাগাইছিলেন, তো এই গাছটা লাগানোর ক্ষেত্রে তখন আসলে ওই চারাটা যখন রোপণ করেছিলেন, সেক্ষেত্রে কি কি করার দরকার আছে? একবারে সিম্পল, সাধারণভাবে যেভাবে আমরা গাছ লাগাই, আমি কোনো কিছু দেয়নি, এক কথাই কোনো জৈব সার বা কোনো কিছু দেয়নি, পরে দিছি। দেখেন এখন গোড়ায় দেওয়া আছে, জৈব সার দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, টিএসপি পটাশ দেওয়া আছে। দর্শক, আমরা দেখছি যে আসলে এখন দেওয়া আছে সার, মানে যখন ফলটা শুরু হয়েছে, সেই শুরু হওয়ার পর থেকে আমি বেশি পরিচর্যাটা করছি। এর আগে রোপণ করার সময় আমি কোনো কিছুই দেয়নি, একবার সাধারণভাবে রোপণ করছি। আর এর ভিতরে তো আমি অন্যান্য ফসল করছিলাম। কপি ছিল জমিতে। আচ্ছা, তাই? মানে ওই কপির যে আমি পরিচর্যা করছি, ওই পরিচর্যা এটা ভাই, তার মানে তো বলতে পারি যে একটা বিশাল প্ল্যান নিয়ে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, আমি আসলে কি এই বাগান চাষের সাথে সাথে আমি কিন্তু সব ধরনের চাষই করি। তাই? আপনি মরিচ বলেন, পাশে মরিচ আছে যে বাগান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু আসলেই মরিচ আছে এবং অনেক শ্রমিকের আসলে কর্মসংস্থানও কিন্তু এখানে হচ্ছে। শ্রমিক আমার অনেক। আমি মানে শুধু আমি একাই ভালো থাকবো তা নয়, আমার টার্গেট আছে যারা আমার এলাকার লোকজন আছে, তারা আমার এখানে এসে তাদের কর্মসংস্থান হোক, তারা আমার এই ফার্মে কাজ করুক, তাদের জীবিকা নির্বাহ হবে। আচ্ছা ভাইজান, বর্তমানে হচ্ছে আপনার যে ফার্মিংটা রয়েছে, যে সমগ্র একটা মিশ্র বাগান বা মিশ্র সমন্বিত বাগান বলা যায়, তাই না? তো এইখানে আপনার এই পুরো ফার্মটাতে মানে নির্দিষ্ট পরিমাণ শ্রমিকের কি কোনো ইয়ে আছে নাকি? নির্দিষ্ট পরিমাণ বলতে আমার নির্দিষ্ট পরিমাণ শ্রমিক 35 জন আছে। ডেইলি 35 জন আপনার এখানে খাটছে? আমার এখানে কাজ করে। আর মানে আমি কি বলি, আমরা ডে লেবার নেই, যেটা আর কি আমার প্রয়োজন এখন দিন চুক্তিতে। ডেলি লেবার যদি প্রয়োজন হয়, কাজের চাপ বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে একদিন 20টা, কোনোদিন 30টা এমন নিয়ে নেই। তার মানে আপনি আপনার জায়গা থেকে 30 থেকে 35 জনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারছেন আল্লাহর রহমতে। আচ্ছা, আসলে এটা অনেক বিরাট একটা ব্যাপার। তো ভাই, আমরা আবার সেই কুলে ফিরে আসি। এটা হচ্ছে বলসুন্দরী কুল। তো এই কুল যারা নতুন করে করতে চায়, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা কুল চাষ করতে চাচ্ছেন, এই বলসুন্দরী কুলটা, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে কতগুলো চারা প্রয়োজন পড়বে 1 বিঘা জমির জন্য? এখানে যদি কুল চাষ করতে চাই, ওনার 255টা চারা লাগবে, উনি 5 হাত বাই 5 হাত দেবে। মানে এই কুলের ক্ষেত্রে 5 হাত? আচ্ছা, আমরা অন্যান্য যেরকম আমরা ড্রাগন বা মালটা বা কমলাতে দেখেছি 8 থেকে 10 হাত দূরত্বে থাকে, এটা 5 হাত কারণটা কি? এটা হচ্ছে আপনার প্রতি বছর এই গাছটাতে এবার আমি হারভেস্ট করে আমি এর গাছের কিন্তু 1 ফিট রেখে উপরে 1 ফিট রেখে কিন্তু কেটে দেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এই জায়গাটা সংকুলান করতে সমস্যা হয় না। আবার কিন্তু এই 6 মাসে আবার ভরে দিই, এই কারণে কাছাকাছি লাগাইলেও কোনো সমস্যা নেই, ফলনটাও তার ভালো হবে। আচ্ছা, আপনি কি মানে এখন এই আপনার এই কুল বাগানটার অবস্থা হচ্ছে এরকম, তো এই কুল বাগানের বা কুলের চারার নার্সারি আছে কি আপনার? হ্যাঁ, কুলের চারা নার্সারি। আমি আসলে কি আমি প্রতিটা জিনিস আগে নিজে চাষ করি, নিজে চাষ করে দেখেন, করে দেখে যদি ভালো মানের হয় তখন সেই চারাটা আমি কলম, হ্যাঁ আচ্ছা, আমি যখন তখন বিক্রি করেন? হ্যাঁ, তখন বিক্রি করি। আচ্ছা, অযথা কোনো মানুষকে, কোনো কৃষককে আমি হয়রানি দিই না। আচ্ছা, তো এই এখন হচ্ছে যে আপনার বলসুন্দরী যে কুলটা আপনি মোটামুটি নিজেও সফলতা পেয়েছেন, তো সেক্ষেত্রে এখন আপনি যে চারাটা সার্ভ করছেন, এটার পিস প্রতি কেমন? এটার একবারে কম দাম, এটা 35 টাকা দাম। 35 টাকা পিস প্রতি? আচ্ছা, সেটা আপনার কতটুকু হাইট? 1.5 ফিট হবে এটার হাইট। 1.5 ফিট। আচ্ছা, ওইটা কি, এটা খুব বড় চারা লাগাতে নাই, ছোট চারাটা লাগালে। আর খুব আমি অনেক বাগান করছি, সব থেকে বেশি বর্ধনশীল হচ্ছে কুল। আমরা বাসা বাড়িতেও দেখেছি, আমাদের বাড়িতে যাদের কুল গাছ রয়েছে, এমনিতে দেশি কুল হলেও কিন্তু সেটা কিন্তু কেটে দেওয়ার পরেই পরের সিজন আসতে আসতে সেটা অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে তাহলে ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর হচ্ছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি এখন আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে।
আসলে কি আমি তো একজন মিশ্র ফল চাষী, জি। সেই ক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে এই চাষও বেছে নেয়, আচ্ছা। মানে একবার ঘুরে নেবে এই চাষও বেছে নেয়, তারপরেও সে ভালোভাবে জীবনযাপন করতে পারে, খুব ভালোভাবে। মানে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি বোঝাতে চেয়েছেন যে আপনি হচ্ছে মিশ্র ফল চাষী, সেক্ষেত্রে হয়তো আপনি টার্গেট রেখেছেন কি দার্জিলিং কমলা, সেখানে আপনি সাথী ফসল হিসেবে কুল চাষ করেছেন। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যদি সে টার্গেট মানে কুল চাষের টার্গেটটাই করে চাষ করে তবুও সে স্বাবলম্বী হতে পারবে। আচ্ছা, এই ব্যাপারটা তো যাই হোক, তাহলে নতুনরা কিন্তু অনায়াসে এই রিস্কটা নিতে পারে, এটা অবশ্যই কোনো রিস্ক নাই। হ্যাঁ, ইনশাল্লাহ এই জাতীয় ফলের যেমন হচ্ছে কমলা, মালটা, তারপর হচ্ছে পেয়ারা, তারপরে এই যে কুল, এইসব চাষে কোনো রিস্ক নাই। এর প্রাকৃতিক দুর্যোগটা এর কিন্তু এখন শীতের সময়, কিন্তু ফলটা যেখানে এসছে প্রাকৃতিক দুর্যোগ, শীতের সময় তো এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ কম থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা পড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো রিস্কটা থাকে না। ইয়ে নাই, একটু খেয়াল রাখলে এদিকে আপনি ভালোভাবে মোটামুটি লাভ করতে পারবেন। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে আপনাদের। দর্শক, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করলাম যে রফিকুল ভাইয়ের মিশ্র ফল বাগানের আরেকটি অংশ যেটা হচ্ছে বল সুন্দরী কুল, সেই কুল সম্পর্কে আপনাদের সামনে একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটা ব্যাপার বলে যাই, সেটা হচ্ছে উনি যেমনটি বললেন যে ওনার কিন্তু হচ্ছে দার্জিলিং কমলা, ম্যান্ডারিন কমলা যেরকম চারা সার্ভ করছেন, উনি এই যে বল সুন্দরী কুল নিজে আগে টেস্ট পারপাসে করছেন, তারপর তিনি সফলতা অর্জন করার পর কিন্তু এই চারাটাও তিনি সার্ভ করছেন। এই চারা সম্পর্কে বা এই চাষ সম্পর্কে কোনো পরামর্শের প্রয়োজন পড়লে অবশ্যই ওনার ফোন নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন কিংবা পরামর্শ নিতে পারেন। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও এরকম নতুন কোনো ফল ফসলের আবাদ নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।